আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন আমি যে অধ্যায়টা নিয়ে এসেছি সেটার নাম হলো কোষ বিভাজন। তোমরা জানো উদ্ভিদ বিজ্ঞানের ২ নম্বর অধ্যায় এটা, এবং এখান থেকে এমসিকিউ কিন্তু করছেন। বিগত বছরগুলোতে আমরা মেডিকেলও দেখছি, ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেখছি, কিংবা ভার্সিটি পরীক্ষাও দেখছি, এবং ইন্টার পরীক্ষাও এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ এসেছে। খুব বেশি না, একটা অথবা দুইটা। তো আমি আজকে মোটামুটি এই অধ্যায়ের উপর একটা তোমাদের বেসিক ধারণা দিব, যাতে করে কেউ যখন নতুন এই অধ্যায়টা শুরু করতে যাবে তখন আমার যদি ক্লাসটা সে করে থাকে তাহলে তার এই অধ্যায়ের উপর ওভারঅল একটা ধারণা আসবে। এবং তারপরে আমি নিয়মিত ক্লাস দিব ছোট ছোট করে, টপিক বাই টপিক। সে অংশগুলো যদি কেউ কেউ করে তাহলে মোটামুটি ধরো অন্য কোথাও আর কিছু করতে হবে না। তো চলো আমরা এই অধ্যায়টা শুরু করি। তো আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো হলো যে কোষ বিভাজন এই অধ্যায়টা। এতক্ষণ আমরা যে অংশটা পড়লাম সেটার নাম হলো যে কোষ এর গঠন। আমরা মূলত কোষ বিভাজন আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে কোষ বলতে আমরা কি বুঝি, যে জীবদেহের গঠন এবং কাজের সব থেকে ক্ষুদ্রতম যে একক সেটার নাম হলো কোষ। বিভাজন কি? বিভাজন হলো এখানে সংখ্যায় বৃদ্ধি। কোষ বিভাজন হলো জিনিসটা কি, দেখো যে ধরো এখানে একটা কোষ আছে, এই কোষটা কি হবে? একটা থেকে দুটা হতে পারে, দুটা থেকে কটা হতে পারে? চারটা হতে পারে। তাহলে চারটা থেকে কটা হতে পারে? আটটা হতে পারে। তাহলে এরকম করে যদি সিকোয়েন্স অনুযায়ী বৃদ্ধি পায়, হ্যাঁ, নির্দিষ্ট একটা অনুপাতে যদি বৃদ্ধি পায় তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হলো কোষ বিভাজন। তাহলে অনেকে এখন বলতে পারো, ভাই যদি সিকোয়েন্সটা ঠিক না থাকে তাহলে কি সেটাকে কোষ বিভাজন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। যদি সিকোয়েন্সটা এমনও হয় যে একটা থেকে দুটা না হয় ধরো হলো তিনটা, তিনটা থেকে ছটা না হয় হলো কি ধরো ধরলাম যে পাঁচটা, পাঁচটা থেকে 10টা না হয় ধরলাম পাঁচটা থেকে হয়েছে ধরলাম যে 6টা, তাহলে এটাকে কি কোষ বিভাজন বলবো না? অবশ্যই বলবো। কিন্তু এটা হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আর এই জিনিসটার নাম কি? এটা হলো নিয়ন্ত্রিত কোষ বিভাজন, যেটার একটা নিয়ন্ত্রণ আছে। তো আমরা এই অধ্যায় থেকে কি কি জানবো? দেখো পাশে দেখো যে কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা জানবো। দেন আমরা জানবো যে কোষ বিভাজন কত প্রকার। হ্যাঁ, তারপর আমরা জানবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি, বা মাইটোসিস বলতে কি বুঝি, মিওসিস বলতে কি বুঝি। হ্যাঁ, এই জিনিসগুলো টপিক বাই টপিক আমরা ইনশাআল্লাহ পড়ে ফেলবো। তো চলো আমরা প্রথমে দেখি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন। তো কোষ বিভাজন একটা কি? আমি যে চিত্রটা দিলাম যে কোষ বিভাজন হলো যে একটা থেকে দুটা কোষ হতে পারে, দুটা থেকে চারটা হতে পারে, চারটা থেকে কটা হতে পারে? আটটা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোষ বিভাজন একটা মৌলিক মৌলিক ও অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। তাহলে কোষ বিভাজন একটা কি প্রক্রিয়া? যে মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এটাকে কেন মৌলিক বলা হয়? মৌলিক বলার একটা কারণ আছে, সে কারণটা আমি তোমাদের বলি। যেমন বলা হয় যে আমাদের মৌলিক অধিকার কয়টা? 5টা ছিল, এখন একটা অ্যাড করে কয়টা হয়েছে? 6টা। যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা ছিল। কিন্তু বর্তমান সরকার, আমাদের নেত্রী, তিনি কি করছেন যে বিনোদন এই জিনিসটাকে 6ষ্ঠ অধিকার হিসাবে মোটামুটি কি তিনি প্রায় বলেই ফেলেছেন। তাহলে বিনোদন হলো আমাদের 6ষ্ঠ মৌলিক অধিকার। সবকিছুই আছে, মনে শান্তি নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে অধিকারটাও অধিকারে বিনোদনটাও দরকার। তো এগুলা যেমন ছাড়া যেমন জীবন ধারণ করা কি সম্ভব না? খাদ্য ছাড়া কি বাঁচা সম্ভব? সম্ভব না। বস্ত্র ছাড়া তো চলা সম্ভব না। হ্যাঁ, বাসস্থান ছাড়া কোথায় থাকবা? চিকিৎসা ছাড়া মানুষ বেশি দিন বাঁচবে না। তাহলে ওইগুলা যেমন মৌলিক অধিকার, ঠিক তেমনই এই জিনিসটা একটা মৌলিক পদ্ধতি। কারণ কোষ বিভাজন ছাড়া একটা মানুষ বড় হতে পারবে না, একটা গাছ বড় হতে পারবে না, পৃথিবীতে কোনো জীব জগতের অস্তিত্ব তেমন থাকবে না, সবারই একটা কোষ থাকবে। এই জিনিসটা আমরা একটু পরে বলতেছি, জাস্ট শুধু মনে রাখো এটা একটা মৌলিক পদ্ধতি, কারণ এই পদ্ধতি ছাড়া জীব বেঁচে থাকা সম্ভব না, জীব বড় হওয়া সম্ভব না। এই কারণে এটা মৌলিক পদ্ধতি। এবং আমরা কি বললাম যে এই পদ্ধতিতে একটা কোষ থেকে দুটা কোষ, দুটা থেকে কটা কোষ? 4টা কোষ, এবং 4টা থেকে 8টা কোষ, এভাবে কি হয় মূলত সৃষ্টি হয়। এই টোটাল পদ্ধতিটা হলো কোষ বিভাজন। এটা কিন্তু পরীক্ষায় আসবে না, আসবে শুধু এটাই যে কোষ বিভাজন একটা কি। তাহলে আমরা বলতে পারি এটা একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। আমি যদি ছোট্ট একটা কথা বলি, দেখো তো ভাই, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষ থেকে বিভাজিত হয়ে নতুন কোষ হবে। ধরলাম নতুন কটা কোষ হলো? 2টা। তাহলে এদের তো একটা নাম থাকা দরকার। যেমন এটাকে কি বলা হয় বলতো? মাতৃকোষ। মাতৃকোষ।
অথবা কি বলা যেতে পারে, মাদার সেল। মাদার সেল, এটার নাম কি বলতো, নতুন কোষ। নতুন কোষ, অথবা এটার নাম হলো ডটার সেল, অথবা এটাকে আমরা বলতে পারি হলো অপত্য কোষ। আচ্ছা, এটাই মুছে দেয়, হ্যাঁ, এটা অপত্য কোষ। তাহলে মাতৃকোষ কোনটা? আচ্ছা, ধরো একজন মহিলা আমার অফিসে আসছে, ধরে নিলাম সে সাকিবের আম্মা। তাহলে আমি তাকে কিভাবে সংজ্ঞায়িত করব? আমি তাকে বলবো যে একজন আন্টি এসেছেন, যে সাকিবের মা, দ্যাট মিনস সাকিব ওনার পেট থেকে হয়েছে, তাই তো? তাহলে ব্যাপারটা হলো এই কোষটাকে আমরা কি বলছি, মাদার সেল। তাহলে এটাকে মাদার বলার কারণ কি? কারণ এখান থেকে নতুন কি কি পাইছি আমরা, কোষ পাইছি। তাহলে যে কোষ থেকে নতুন কোষ পাবো ওই পুরাতন কোষটাকে আমরা বলছিল মাতৃকোষ। তাহলে মাতৃকোষ এখানে কোনটা, যে পুরাতন কোষটা থেকে নতুন কোষ পাবো, তাহলে ওই পুরাতন কোষটাকে আমরা বলছিলাম মাতৃকোষ। এবং অপত্য কোষ কোনটা বা নতুন কোষ কোনটা, যে মায়ের পেট থেকে যে নতুন বাচ্চাটা হবে, মানে পুরনো কোষ থেকে যে নতুন কোষটা পাবো ওই কোষটাকে আমরা বলছিল অপত্য কোষ। তোমরা এখানে একটা নর্মাল একটা জিনিস দেখো, এটাকে আমরা বলছি নর্মালি কি কোষ বলেছি, এটাকে আমরা বলছিল ডটার সেল। এখন কথা হলো এটাকে কি আমরা সন সেল বলতে পারবো? কারণ ভাই তোমরা এইভাবে বলতে পারো, ভাই সাকিব সাকিব যেহেতু মায়ের পেট থেকে হয়েছে, নিশ্চিত অন্যান্য মানুষজনও মায়ের পেট থেকে হয়েছে, ছেলেরাও মায়ের পেট থেকে হয়েছে, মেয়েরাও মায়ের পেট থেকে হয়েছে। তাহলে এখানে শুধু মেয়ে বললেন, ছেলে বললেন না কেন? মূলত এখানে একটা ব্যাপার আছে, শোনো ভাই, সংখ্যা বৃদ্ধি, বাচ্চা হওয়া, এই জিনিসগুলো বলতে মূলত মেয়েদেরকে বোঝানো হয়। তাহলে দেখো তো, এই কোষটা থেকে এখানে একটা কোষ পেলাম, আবার কিছুদিন পর এই কোষটা বিভাজিত হয়, নতুন আরেকটা কোষ হবে, তার কিছুদিন পর এই কোষটা বিভাজিত হয়, নতুন একটা কোষ হবে। যেহেতু এই কোষটা আজকে মা বাচ্চাকে জন্ম দিল, বাচ্চা আজকে বাচ্চা, কিন্তু কালকে মা আবার নতুন বাচ্চাকে জন্ম দিবে, এই বাচ্চাটা আবার বড় হয় আরেকজনকে জন্ম দিবে, মানে এই পদ্ধতিটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। যেহেতু এদের বিভাজন হয়, সংখ্যা বৃদ্ধি হয়, সেহেতু এই কোষটাকে আমরা সন বলতে পারবো না, কারণ ছেলেদের তো আর বাচ্চা হবে না। তাহলে এই কোষটাকে আমরা কি বলতে পারি বলতো, ডটার সেল। তাহলে তোমাদের প্রথম দিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বাবা মাতৃকোষ বলতে তোমরা কি বোঝো, বা অপত্য কোষ কোনটা? তাহলে পুরনো কোষটা মাতৃকোষ, আর নতুন যে কোষটা পালাম সেটার নাম কি, অপত্য কোষ বা ডটার সেল বা নতুন কোষ। এখন কোশ্চেন আমার দুইটা। কোশ্চেন, প্রথম কোশ্চেন 1 নম্বর, যে কোষের সৃষ্টি কোথা থেকে? কোষের সৃষ্টি কোথা থেকে, এটা হলো প্রথম কোশ্চেন। এই কোশ্চেন দুটো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোষের সৃষ্টি কোথা থেকে। 2 নম্বর কোশ্চেন, প্রথম কোষের সৃষ্টি কোথা থেকে? প্রথম কোষের সৃষ্টি কোথা থেকে? এই হলো দুটো কোশ্চেন। তাহলে আমরা নর্মালি যে জিনিসটা করব, যে কোষের সৃষ্টি কোথা থেকে এটা আগে জানবো, দেন আমরা জানবো যে প্রথম কোষের সৃষ্টি কোথা থেকে। তোমাদের ছোট্ট করে একটা কথা বলি, একবার ছোট্ট করে। একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নাম ছিলেন রুডলফ ভিরশাও। রুডলফ ভিরশাও ইনি একটা কথা বলেছিলেন, কি কথা জানো? তিনি বলেছিলেন যে গাছ হতে যেমন গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে প্রাণী, ঠিক তেমনই পূর্ববর্তী কোষ থেকে পরের কোষের সৃষ্টি হয়। কথাটা হয়তো আমরা অনেকে বুঝিনি। ব্যাপারটা এমন যে আম গাছ থেকে আম পাবো, জাম গাছ থেকে জাম পাবো, হাতির পেট থেকে হাতির বাচ্চা পাবো, গরুর পেট থেকে গরুর বাচ্চা পাবো, ঠিক তেমনই কোষ পেতে গেলে কোষের মা থেকেই পেতে হবে। তার মানে মাতৃকোষ থেকে কোন কোষ পাবো আমরা, নতুন কোষ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, বলো তো বাবা কোষের সৃষ্টি কোথা থেকে, তাহলে তোমাদের উত্তর হবে একটাই, যে পূর্ববর্তী কোষ থেকে। পূর্ববর্তী কোষ থেকে। এটা উক্তিটি কে বলেছিলেন, উত্তরটা কে দিয়েছিলেন? ওনার নাম ছিলেন হলো রুডলফ ভিরশাও। সম্ভবত 1898 সালে তিনি এই কথাটা বলেছিলেন, সম্ভবত, আই এম নট শিওর। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে, বলো তো বাবা যে কোষের সৃষ্টি কোথা থেকে, তাহলে তোমাদের উত্তর হলো পূর্ববর্তী কোষ থেকে, মানে পুরনো কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, আবার ওই নতুন কোষ থেকে আবার তার নতুন কোষের সৃষ্টি, এইরকম করে পদ্ধতিটা চলতে থাকবে। তোমরা একটু সালটা দেখে নিবা। আচ্ছা, আরেকটা কথা বলি, যে প্রথম কোষের সৃষ্টি কোথা থেকে, প্রথম সৃষ্টি। তাহলে এই জিনিসটা একটু ঝামেলার, আমি তোমাদের একটু ছোট্ট করে বলি, যে আমার নাম কাজল, আমার একটা ক্রাশ আছে যার নাম হলো আলিয়া ভাট। আলিয়া ভাট। এখন কথা হলো যে ধরো আমাদের বিয়ে হলো, রণবীর কাপুরের বদলে আমার সাথে বিয়ে হলো আলিয়া ভাটের, তাহলে কাজল প্লাস আলিয়া একটা তো নিশ্চিত বাচ্চা কাচ্চা পেতাম।
তাহলে ওই বাচ্চার একটা নাম রাখি, বাচ্চার নাম হলো কালিয়া। কালিয়া মানে কাজল প্লাস আলিয়া, বাচ্চার নাম কি? কালিয়া। তাহলে এই কালিয়ার মধ্যে কিন্তু আমাদের দুইজনের বৈশিষ্ট্য আছে। আমিও ক্রোমোজোম দিয়েছি, তোমাদের ভাবিও ক্রোমোজোম দিয়েছে। তাহলে আমি কি দিয়েছি? আমি দিয়েছি হলো শুক্রাণু। তোমাদের ভাবি কে দিয়েছে? তোমাদের ভাবি দিয়েছিল ডিম্বাণু। তাহলে দুটা মিলে কি হলো? 2n। 2n মানে হলো জাইগোট। 2n মানে হলো কি? জাইগোট। মনে রাখবা, এই জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হয়ে 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 একজন পরিপূর্ণ একজন বডি তৈরি হয়, পরিপূর্ণ একজন জীব তৈরি হয়। তাহলে মনে রাখতে হবে যে প্রথম কোষের সৃষ্টি হলো জাইগোট থেকে। কোথা থেকে? জাইগোট থেকে। তাহলে জাইগোটটা কিভাবে তৈরি হলো? যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে এক জায়গায় হয়, এই জাইগোটটা সৃষ্টি হয়। পরবর্তীতে এই জাইগোটে মাইটোসিস বিভাজিত হয়, বিভাজিত হওয়ার পর একটা কোষ থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে কোষ বিভাজন হলো একটা মৌলিক পদ্ধতি। এই পদ্ধতি যদি না হতো তাহলে একজন মানুষ বা একজন জীবকে আমরা পেতাম না। তো শোনো ভাই, দেখো তো, ধরো এই কালিয়ার কথাই ধরো, আমি দিলাম শুক্রাণু, তোমাদের ভাবি দিল ডিম্বাণু, দুইজন কি দিলাম? জাইগোট। জাইগোট মানে কোষ কয়টা? একটা। এখন এই কোষে যদি বিভাজন না হয়, এই কোষটা যদি বিভাজিত না হয়, তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাবা, এই কোষটা আজীবন কটা কোষে থাকবে? একটাই কোষে থাকবে। তাহলে একটা যদি কোষ হয়, তাহলে ওই কালিয়া কই? ওই কালিয়া তো দেখতেই পাবো না। আচ্ছা ধরো এমন হলো যে তোমরা সার্কাসে খুব ছোট ছোট মানুষ দেখো, তাই তো? বিভিন্ন কারণে হতে পারে। তা আমরা খুব জটিলের দিকে না যাই, আমরা একটু নর্মালি বলার ট্রাই করি। ধরো একটা ছোট মানুষ, তো নিশ্চিতভাবে তার দেহে কোষের সংখ্যা কিন্তু কম। ছোট মানুষ কতটুকু? ধরলাম 2 ফুট। আর নর্মালি ধরলাম যে সাকিব খান, আমাদের সাকিব ভাই 6 ফুট। তাহলে এই 6 ফিট মানে আমার দেহে কিন্তু কোষ বেশি, আর 2 ফিট মানে কিন্তু কোষ কম। তাহলে কোষটা বিভাজিত হয়নি, এই জন্যই তো কোষের সংখ্যা কম। যদি বিভাজিত হতো তাহলে তো কোষের সংখ্যা কি হয়ে যেত? বেড়ে যেত। তাহলে মনে রাখতে হবে যে কোষটা যদি বিভাজিত না হয় বা কোষ বিভাজনই যদি না হয়, তাহলে পৃথিবীতে জীবের টিকে থাকা অসম্ভব, মানে জীব সৃষ্টিই হবে না। আমি খাবো, আমি ওষুধ নিব, আমি বাসস্থান, বড় বড় বাড়ি বানাবো, এগুলা তো পরে ভাই। আগে আমি সৃষ্টি হই, আগে আমি জন্মগ্রহণ করি, আগে আমি বড় হই, তারপর তো এগুলো আমার লাগবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথম থেকে দেখো যে এটা কোষ বিভাজন মৌলিক অত্যাবশ্যকীয় পদ্ধতি। কোষের সৃষ্টি কোষ থেকে, রুডলফ ভিরশাও বলেছেন, এবং প্রথম কোষের সৃষ্টি হলো জাইগোট থেকে। এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা নর্মালি কি দেখব? এখন আমরা নর্মালি দেখব যে কোষ বিভাজন কে আবিষ্কার করেন, কত সালে, এই জিনিসটা একটু দেখব। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামেন্ডার কোষে কোষ বিভাজন আবিষ্কার করেন। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে, কে আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। কোন জীবে? সামুদ্রিক স্যালামেন্ডার। তাহলে এখান থেকে কোশ্চেন হলো 3টা। কি কোশ্চেন? যে কে আবিষ্কার করেন, কত সালে, কোথায়। 3টা কোশ্চেন, এবং এই 3টা কোশ্চেনই বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এখন আমরা মূলত জানবো যে কোষ বিভাজন কত প্রকার। যে কোষ বিভাজন হলো 3 প্রকার। 1 নম্বর অ্যামাইটোসিস। 2 নম্বর মাইটোসিস। 3 নম্বর মায়োসিস বা মিওসিস। ঠিক আছে? তাহলে এখানে যে জিনিসটা জরুরি, দেখো ভাই, প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প নাম থাকে। অ্যামাইটোসিসকে আমরা বলছিলাম প্রত্যক্ষ বিভাজন। মাইটোসিসকে আমরা কি বলছি? সমীকরণিক। আর মায়োসিসকে আমরা কি বলছি? হ্রাসমূলক। এটা একটু মনে রাখবা যে কোনটার কি নাম। তাহলে অ্যামাইটোসিস প্রত্যক্ষ, মাইটোসিসকে কি বলছি? সমীকরণিক, আর মায়োসিসকে আমরা কি বলছি? হ্রাসমূলক।
আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ডিরেক্ট বলবে, বলো তো ভাই অ্যামাইটোসিস পদ্ধতিতে কয়টা কোষ তৈরি হয়? মনে রাখবা অ্যামাইটোসিস পদ্ধতিতে একটা থেকে কোষ তৈরি হয় হলো 2টা। মিওসিসেরও সেম, একটা থেকে কোষ তৈরি হয় 2টা, কিন্তু এখানে একটা থেকে কোষ তৈরি হয় মূলত 4টা, 1 2 3 4। তাহলে মায়োসিস পদ্ধতিতে একটা কোষ থেকে 4টা কোষ পাবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে কোথায় কোনটা ঘটে, অ্যামাইটোসিস কোথায় ঘটে? এটা ঘটে হলো ইস্টে ঘটে, অ্যামিবাতে ঘটে, ব্যাকটেরিয়াতে ঘটে। ব্যাকটেরিয়া, তাহলে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এগুলোতে কি ঘটে? অ্যামাইটোসিস। মায়োসিস কোথায় ঘটে? মনে রাখবা প্রকৃতকোষী জীবের দেহকোষে। তাহলে দেহকোষে যে বিভাজনটা হবে সেই জিনিসটাকে আমরা বলছি হলো কি? মাইটোসিস। মায়োসিস মূলত কোথায় ঘটে? এই জিনিসটা মূলত ঘটে হলো যে প্রকৃতকোষী জীবের জনন মাতৃকোষে। এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি এখানে যে কথাগুলো লিখলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এখান থেকে আমরা দেখছি হলো কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ, মাইটোসিসকে সমীকরণিক, মায়োসিসকে কি? হ্রাসমূলক। তোমরা এই মাইটোসিসের একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা, যে একটা থেকে 2টা কোষ তৈরি হয়, মাতৃকোষ অপত্যকোষের বৈশিষ্ট্য ঠিক থাকে, দেহকোষে হয়, হ্যাঁ, এই প্রকৃতকোষী জীবের দেহকোষে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে নিবা। এখন মূলত যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি, যে আমরা কোষ বিভাজন দেখছি, অ্যামাইটোসিস হালকা দেখলাম। আরেকটা জিনিস তোমাদের একটু বলি, সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়? সাইটোকাইনেসিস এবং আরেকটা জিনিস ক্যারিওকাইনেসিস। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসছে। ক্যারিওকাইনেসিস তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, বলো তো বাবা সাইটোকাইনেসিস কি আর ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝায়? মনে রাখবা ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে আমরা বলছিলাম ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম বলতে কিন্তু বুঝবো সাইটোপ্লাজমের যে অর্গানগুলো আছে, আমরা প্রথম অধ্যায়ে যেগুলো দেখলাম, গোলগি বডি, রাইবোসোম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলা, ঠিক আছে? তো এই জিনিসগুলাকে সাইটোপ্লাজমের বিভাজন বলছি, আর এটাকে আমরা কি বলছি? সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস বলতে আমরা কি বলছি? যে কোষের ভিতর যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা যেভাবে বিভাজিত হয় বা নিউক্লিয়াস বিভাজনের যে পদ্ধতি, ওই পদ্ধতিকে আমরা বলছি হলো ক্যারিওকাইনেসিস। তাহলে আশা করছি এই দুটার মধ্যে তোমরা পার্থক্য হালকা বুঝতে পারছো। এখন আমরা মূলত জানবো যে কোষ চক্র বলতে আমরা কি বুঝি। তো কোষ চক্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিক থেকে অনেকবার বিভিন্ন জায়গায় আমাদের কোশ্চেন হয়েছে। আমরা একটু দেখব যে কোষ চক্র জিনিসটা কি। শোনো ভাই, তার আগে একটু কথা বলি যে কোন কোন কোষ আছে যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। যেমন আমাদের দেহে কোষ কতগুলো আছে? একজন ব্যক্তির দেহে গড়ে 10⁻14 বা 100 ট্রিলিয়ন কোষ থাকে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে, বলো তো বাবা একজন ব্যক্তির দেহে গড়ে কতগুলো কোষ থাকে? তাহলে উত্তর হলো 100 ট্রিলিয়ন অথবা 10⁻14। আরেকটা কথা বলি যে কোন কোন কোষ আছে দ্রুত বিভাজিত হয়। হ্যাঁ, দ্রুত বিভাজিত হয়। কিছু কিছু কোষ আছে দ্রুত বিভাজিত হয়, আবার কিছু কিছু কোষ আছে বিভাজিত হয় না। আমরা এখন জানবো যে কোন কোষ বিভাজিত হয় দ্রুত, কোন কোন কোষ বিভাজিত হয় না। মূলত মনে রাখবা ভ্রূণ কোষ। আরেকটা আছে মেরিস্টেম কোষ। তোমরা হয়তো অনেকে নাম শোনেনি। মেরিস্টেম জিনিসটা কি? শোনো, আমি তোমাদের বলি। মেরিস্টেম জিনিসটা হলো উদ্ভিদের অগ্রভাগের যে অঞ্চল, ওইখানে যে টিস্যুটা থাকে, ওই টিস্যুটার নাম হলো মেরিস্টেম টিস্যু। তাহলে এটা যদি একটা উদ্ভিদ হয়, উদ্ভিদের যদি এটা অগ্রভাগ হয়, তাহলে এখানে যে টিস্যুটা থাকবে সেটার নাম হলো মেরিস্টেম টিস্যু। আচ্ছা, একটা উদ্ভিদের কোথায় বৃদ্ধি পায়? মূলত তো উপরের দিকে বৃদ্ধি পায়, গাছটা বড় হয়, মানে সর্ব উপরেই তো বৃদ্ধি পায়। তাহলে সর্ব উপরের যে অঞ্চল সেটার নামই হলো কি? মেরিস্টেম। আর দ্রুত বিভাজিত হয় না কোনটা হয় না? যেমন পরিণত আরবিসি। আর কি হয় না? মনে রাখবা যে পরিণত আরবিসি
পেশিকোষ, পেশিকোষ। আর কি হয় না? স্নায়ুকোষ, স্নায়ুকোষ। আরেকটা আছে, সেটা হলো যে উদ্ভিদের স্থায়ী অঙ্গসমূহ। পানি দাও তো। উদ্ভিদের স্থায়ী অঙ্গসমূহ, এগুলা কি হয় না? এরা বিভাজিত হয় না। তাহলে এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কারা দ্রুত বিভাজিত হয় এবং কারা বিভাজিত হয় না। তো আমরা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর এবং সহজভাবে কিন্তু মনে রাখবো। তাহলে এই পর্যন্ত আমাদের দেখা শেষ। এখন আমরা আসো কোষচক্র একটু বলি। কোষচক্র বিজ্ঞানী হাওয়ার্ড এবং বিজ্ঞানী পেলক, এই দুইজন মিলে মূলত কোষচক্র আবিষ্কার করেন এবং তারা কোষচক্রের দুইটা অবস্থা আবিষ্কার করেন। একটাকে বলছি আমরা এমফেজ, এমফেজ বা মাইটোসিস, মাইটোসিস, বা এটার আরেকটা নাম আছে যে বিভাজিত অবস্থা, বিভাজিত অবস্থা, বিভাজিত অবস্থা। আরেকটা নাম আছে ইন্টারফেজ, ইন্টারফেজ। এটা হলো অবিভাজিত অবস্থা, অবিভাজিত অবস্থা। তাহলে আমরা কি দেখলাম? একটা হলো মাইটোসিস বা বিভাজিত অবস্থা, আরেকটা দেখলাম হলো ইন্টারফেস বা অবিভাজিত অবস্থা। তোমাদের আরেকটা কথা বলি, এখানে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, হ্যাঁ, যে সময়টা, যে কোথায় কতটুকু সময় ব্যয় হয়। তো মনে রাখবা যে তোমাদের আমি ছোট্ট করে একটা কথা বলি। দেখো, তোমরা ধরো যে তোমরা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিবা বা তোমরা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবা। তাহলে ইন্টার পরীক্ষার পর মোটামুটি 3.5 মাস থেকে 4 মাস তোমরা কোচিং করা বলো, প্রাইভেট পড়া বলো বা পার্সোনাল পড়া বলো, একটা কিন্তু সময় পাও। তাহলে দেখো, তোমরা মেডিকেল পরীক্ষা দিবা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, বা ভার্সিটি পরীক্ষা দিবা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, বা বুয়েটের পরীক্ষা হয়তো আরেকটু বেশি বেশি। তাহলে এখন কথা হলো যে এই যে পরীক্ষা দিচ্ছ তোমরা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা, কিন্তু তোমাদের প্রস্তুতি পর্যায়টা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। মনে রাখবা, প্রস্তুতি পর্যায়ে অল টাইম বেশি, প্রস্তুতি পর্যায়ে অল টাইম বেশি এবং কাজের সময়টা অল টাইম কি কম। এখন যে জিনিসটা জরুরি, মাইটোসিস মানে বিভাজিত অবস্থা, এই পর্যায়ে সময় ব্যয় হয় খুবই কম, 5 থেকে মাত্র 10% সময়। আর ইন্টারফেস মানে অবিভাজিত অবস্থা, প্রস্তুতি পর্যায়ে এই অবস্থায় বেশি সময় ব্যয় হয়, 90 থেকে মোটামুটি 95% সময় ব্যয় হয় এই ইন্টারফেস দশায়। তাহলে তোমাদের পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসবে, বলো তো বাবা, মাইটোসিসে কতটুকু সময় ব্যয় হয় আর ইন্টারফেসে কতটুকু সময় ব্যয় হয়। ইন্টারফেস যেহেতু বড় দশা, এই জন্য এটাকে আবার 3 ভাগে ভাগ করে, 3 ভাগে। একটাকে আমরা বলছি হলো G1 বা গ্যাপ 1, গ্যাপ 1, এটা এস বা সিনথেসিস, সিনথেসিস, সিনথেসিস। আরেকটা হলো G2 বা গ্যাপ 2, গ্যাপ 2। এখান থেকে কোশ্চেন আসবে যে এই 90 থেকে 95% সময়টা ভাগ হয়ে যাবে এদের মধ্যে। এখানে আসবে ধরো 30 থেকে 40% সময়, এখানে আসবে হলো 30 থেকে 50% সময়, এখানে হলো 10 থেকে 20% সময়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে। কি ইম্পর্টেন্ট জিনিস? যে কোন ধাপে মূলত কি ঘটে, G1 এ কি ঘটে, অথবা G2 তে কি ঘটে, অথবা S দশায় কি ঘটে, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের ছোট্ট করে বলি, যে আমি জাস্ট একটু বলি, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। G1 এ কি ঘটে, মূলত একটা জিনিস মাথায় রাখবা, আগে মনে রাখবা এসে কি ঘটে, সিনথেসিস। এখানে মূলত ডিএনএ সিনথেসিস হয়, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। অনেক রেপ্লিকেশন বলেছিলাম, এই রেপ্লিকেশনের মতো। তাহলে একটা ডিএনএ থেকে কি আরেকটা ডিএনএ তৈরি হয়। তাহলে এটা তোমার শেষ, আর কিছু নাই। আর সময় ব্যয় হয় কত? 30 থেকে 50%। এখানে মূলত কি হয়? এখানে মূলত প্রথমে সিডিকে তৈরি হয়, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। দেন ওই জিনিসটা কি করে? গোটাল বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে, ফসফোরাইলেশন ঘটে। ফসফোরাইলেশন মানে কি? কোনো যৌগের সাথে ফসফেট যোগ ঘটে। আর কি ঘটে? একটা কোষ বিভাজিত হবে কিনা তার সিদ্ধান্ত এখানে নেই। যেহেতু এটা একটা সাইকেল, আমরা যদি এটা একটা সাইকেল হিসেবে কল্পনা করি, এরকম সাইকেল হিসেবে কল্পনা করি, তাহলে এটাকে যদি আমরা বলি হলো এম ফেজ বা মাইটোসিস, তাহলে এটা ধরলাম G1, এটা S, এটা হলো G2। তাহলে একটা কোষ যদি বিভাজিত হয়, তাহলে প্রস্তুতি পর্যায়ে 1 কমপ্লিট করে 2 তে আসতে হয়, 2 কমপ্লিট করে 3 তে যেতে হয়, এরপর মাইটোসিস বা বিভাজিত পর্যায়ে যেতে হয়। তাহলে দেখো, আমি
কোনো কিছু করব কি করব না, বা আমার একটা কোষ বিভাজিত হবে কি না, ওই কোষটা G1 সিদ্ধান্ত নেবে। যদি কোষটা মনে করে যে আমি বিভাজিত হব, তাহলে পরের দশে যাবে। আর যদি কোষটা মনে করে যে আমি বিভাজিত হব না, বিভাজিত আমি হব না, তাহলে মনে রাখবা আমৃত্যু পর্যন্ত G1 থাকবে, G1 থাকবে। তাহলে মনে রাখবা G1 একটা কোষ সিদ্ধান্ত নেয় যে আমি বিভাজন হব কি হব না, বা বিভাজিত আমার হওয়া দরকার আছে কি নাই। তারপর কি করবে, যদি বিভাজিত হয় পরের ধাপে যাবে, আর না হলে সেখানেই থাকবে। আর টোটাল কোষ বিভাজনে 30 থেকে 40% সময় সেখানে ব্যয় হয়। আরেকটা জিনিস মনে রাখবা, সিডিকে তৈরি হয়, পরীক্ষা আসতে পারে যে সিডিকে এর পূর্ণরূপ কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর এটা আরেকটা জিনিস করে যে ফসফোরাইলেশন পদ্ধতিটা নিয়ন্ত্রণ করে। তাহলে ফসফোরাইলেশন কি, কোনো কিছুর সাথে ফসফেট যোগ, কোনো যৌগের সাথে ফসফেট যোগ, মনে থাকবে। তাহলে এই হলো আমাদের কোষচক্র। এখন আমরা যে জিনিসটা দেখব যে এই যে আমরা কি পড়লাম, অ্যামাইটোসিস পড়লাম, এখন একটু মাইটোসিসের আমরা একটু ধাপ দেখব। শোনো, মাইটোসিস যদিও ধাপ হিসাবে পড়া টাফ, কারণ ধাপ হিসাবে মূলত নাই, কিন্তু আমাদের সুবিধার্থে, স্টুডেন্টের সুবিধার্থে, যে আমাদের টিচারগণ ধাপ করে পড়াইছেন, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে। তাহলে এই মাইটোসিসকে আমরা কয় ভাগে ভাগ করছি, এই মাইটোসিসকে আমরা মূলত 5 অংশে ভাগ করছি। প্রথমটার নাম হলো প্রোফেজ, 2 নম্বরটার নাম হলো প্রোমেটাফেজ, 3 নম্বরটার নাম হলো মেটাফেজ, 4th নম্বরটার নাম হলো অ্যানাফেজ, 5ম নম্বরটার নাম হলো টেলোফেজ। শোনো ভাই, ঠান্ডা মাথায় একবার মনে রাখবা, এখানে আমরা যে জিনিসটা দেখব প্রত্যেকটা, এগুলো তো ডিটেলসে পড়তে হয়, কিন্তু এখন যেহেতু আমি শর্টকাট একটু দেখাচ্ছি, তো এখান থেকে মূলত আমি বলবো বা পড়াবো এভাবে যে ইম্পর্টেন্ট কোনগুলা। তো মনে রাখবা যে প্রোফেজ প্রথম ধাপ, এটা তো অবশ্যই প্রথম ধাপ। এখানে মূলত কি কি ঘটে এটা একটু মনে রাখো। এটা হলো নিউক্লিয়াস বড়, তাহলে কি কি বড়, নিউক্লিয়াস বড়, এটা হলো প্রথম কথা। 2 নম্বর প্রথম ধাপ, এটা তো আছেই। আরেকটা জিনিস যে দীর্ঘ পর্যায়, এটা সবচেয়ে দীর্ঘ পর্যায়। আরেকটা পানি হ্রাস পায়। আশা করছি এই 3টা জিনিস তোমরা যদি মনে রাখতে পারো, যে আশা করছি কমপ্লিট হওয়ার কথা। তাহলে পরীক্ষা ডিরেক্ট কোশ্চেন আসবে যে মাইটোসিসের প্রথম ধাপের নাম কি, তাহলে প্রোফেজ, যদিও খুব সিম্পল কোশ্চেন, এটা তোমরা নর্মালি জানো। আর 2 নম্বর কোশ্চেন এভাবে আসতে পারে যে নিউক্লিয়াস আকারে বড় কোথায়, তাহলে এটাও উত্তর হলো প্রোফেজ। দেন তোমাদের পরীক্ষার জন্য বলতে পারে যে সবচেয়ে দীর্ঘ পর্যায় কোনটা, তাহলে প্রথম ধাপটাই সবচেয়ে দীর্ঘ হয়, কারণ তোমার একটু ভাবা চিন্তা করতে হয় বা অনেক কিছু ঝামেলা আছে। তারপর কোনটা, যে এখান থেকে পানি হ্রাস পায়, এই পানি হ্রাস পায় কোথা থেকে, ক্রোমোজোম থেকে। এর ফলে ক্রোমোজোমগুলো কি হয়, মোটাকাটা হয় এবং দৃশ্যমান হয়, আমরা দেখি। 2 নম্বর কি আছে, প্রোমেটাফেজ। এখান থেকে মনে রাখবা শুধু যে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। এখন ক্রোমোজোমাল নৃত্য কি, এটা পড়ার সময় নেই, এখন শুধু ক্রোমোসোমাল নৃত্য দেখা যায়, এটা একটু মনে রাখবা, নৃত্য দেখা যায়। ক্রোমোজোমাল নৃত্য জিনিসটা কি, যে এই যদি একটা কোষের কথা বলি, তাহলে এটা কি, 2টা স্পিন্ডল যন্ত্র থেকে কি তৈরি হয়, স্পিন্ডল তন্তু মানে সুতা। তাহলে এটা স্পিন্ডল যন্ত্র, মেরু, তাহলে এগুলো হলো সুতা। তাহলে এই সুতার সাথে যখন এরকম করে ক্রোমোজোমগুলো যুক্ত হয়, তখন নিজের ভিতরে একটু নড়াচড়া হয়, আন্দোলিত হয়। এই আন্দোলিত হওয়া অবস্থাকেই পরবর্তীতে আমরা কি বলতে পারি, যেটা হলো নৃত্য। কিসের নৃত্য, ক্রোমোজোমের নৃত্য। তাহলে ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়, প্রোমেটাফেজে। মেটাফেজ মনে রাখবা, ক্রোমোজোম, এখানে আরেকটা জিনিস যে ক্রোমোজোম মোটা হয়, এটা একটু মনে রাখো। তাহলে ক্রোমোজোম মোটা হয় কোথায়, প্রোফেজে। মেটাফেজে কি, ক্রোমোজোম সর্বোচ্চ মোটা হয়, সর্বোচ্চ মোটা এখানে পাবো। আরেকটা জিনিস পাবো, মেটাকাইনেসিস ঘটবে এখানে, ঘটে। আরেকটা জিনিস এখানে ঘটে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার
আবরণের আবরণের পূর্ণ বিলুপ্তি এই জিনিসটা একটু মাথায় রাখবে যে এই জিনিসটা ঘটে এখানে, যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার আবরণের পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে বিলুপ্তি হওয়া শুরু হয়, এখানে কন্টিনিউয়াসলি চলে, আর এখানে আসে পূর্ণ বিলুপ্তি ঘটে। অ্যানাফেজ থেকে তোমরা মনে রাখবে এটাকে বলা হয় গতি পর্যায়। এটা কি পর্যায়? গতি পর্যায়। আর এখানে ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি হয়, ভি, এল, জে, আই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি হয়। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে বলো তো বাবা যে ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি ভি, এল, জে, আই দেখা যায় কোন দশায়, তাহলে ডিরেক্ট উত্তর হলো সেটার নাম হলো অ্যানাফেজ। এবং এটা আরেকটার নাম কি? গতি পর্যায়। তার কারণ হলো মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো থাকে মাঝে, এরকম থাকে মাঝে, এই মাঝ থেকে অ্যানাফেজ পর্যায়ে দুই দিকে যায়। এই কারণে অ্যানাফেজ পর্যায়ের আরেকটা নাম কি পর্যায়? গতি পর্যায়। এখন দেখো টেলোফেজ কি? যে প্রোফেজে যা যা ঘটছে টেলোফেজে ঠিক উল্টা, শুধু এখানে দীর্ঘ পর্যায় এই জিনিসটা যদি আমরা বাদ দিই টেলোফেজে, যে তাহলেই মোটামুটি প্রোফেজের যায় এখানে তাই উল্টা। এখানে কি হয়েছে? নিউক্লিয়াস বড়, এখানে নিউক্লিয়াস ছোট, পানি হ্রাস পায়, পানি যোগ হয়, ক্রোমোজোম মোটা হয়, ক্রোমোজোম চিকন হয়। তাহলে এই জিনিসগুলো কোথায় ঘটে? টেলোফেজে। আশা করছি তোমরা এই যে কোষ বিভাজনের যে মাইটোসিসের যে ধাপগুলা, মূলত এটা আমি অফলাইনে যখন পড়াই এই জিনিসটা আমি একদিনও পড়াতে পারি না। আমি প্রথম দিন পড়াই প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, এই তিনটা পড়াই একদিনে। আর এনাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস এই দুটো পড়াই, এই জিনিসটা পড়াই একদিনে, মানে 1 ঘন্টা করে পড়াই। আর এখানে আমি মোটামুটি 10 মিনিটও লাগেনি, তার আগে শেষ করতেছি। তার মানে এখানে কত শর্ট করে। আশা করছি যে যেহেতু অল্প সময় যদি তোমরা কভার করতে চাও, এটা ছাড়া কোনো উপায় নেই। এবং এই জিনিসগুলো তোমরা বারবার দেখো, ইনশাল্লাহ অনেক অনেক কমন পাবা তোমরা। এখন আমরা আরেকটা জিনিস দেখব, নিউক্লিয়াসের মুক্ত বিভাজন। এটাও ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসের মুক্ত বিভাজন জিনিসটা কি। দেখো কি বললাম আমরা? নিউক্লিয়াসের মুক্ত বিভাজন, নিউক্লিয়াসের মুক্ত বিভাজন এই জিনিসটা কি, এটা একটু শর্ট করে বলি, শোনো। নিউক্লিয়াসের মুক্ত বিভাজন কি? ধরো আমরা 2 ভাই বোন, আমি কাজল, আমার বোনের নাম হলো মেহনাজ। হ্যাঁ, আমরা 2 ভাই বোন। ধরে নিলাম আমার বাবার 10 টাকা আছে, ধরে নিলাম। তাহলে হিসাব অনুযায়ী আমি যদি নর্মালি চিন্তা ভাবনা করি, আমার পাওয়ার কথা 5 টাকা, আমার বোনের পাওয়ার কথা 5 টাকা। এটাই হিসাব করলাম। যদি এমন হয় যে না, যে আমি পরিবারের বড় ছেলে, আমার প্রতি বাবা অনেক টাকা পয়সা খরচ করেছে, আমাকে নামি দামি বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়াইছে, তো সেক্ষেত্রে আমি একটু কম নিই, আমার বোনকে বেশি দিই, এটাও তো হতে পারে। তাহলে আমি নিলাম ধরো 3 টাকা, আমার বোন নিল 60 টাকা। আবার তো উল্টাটাও হতে পারে যে আমি বড়, আমি পরিবারে কাজকাম করছি, আমার বোন তো কিছু করে নাই, তার মানে পরিবারে সব থেকে বেশি দায়িত্ব আমার। বাপের সাথে জমিতে কাজ করছি, বাপের সাথে এখানে সেখানে গেছি, হাটে গেছি, বাজার করছি, গরু চড়াইছি, হ্যাঁ, এগুলো তো আমার বলতে পারি। সেক্ষেত্রে আমি নিতে পারি 60 টাকা, আমার বোন 3 টাকা। অথবা এমন হতে পারে আমি 10, আমার বোন 0, অথবা আমি 0, আমার বোন 10। এর বাইরে কিন্তু কোনো অপশন নাই, হয় সমান, নয়তো আমি সব সে 0, অথবা সে সব আমি 0, অথবা আমি বেশি সে কম, অথবা সে বেশি আমি কম। এর বাইরে কিন্তু অপশন নাই। এটা বলার কারণ কি ভাই? জমি ভাগ করা কেন শিখাচ্ছেন? এটা শেখানোর একটা কারণ আছে, শোনো ভাই। এটা কারণটা হলো, তাহলে কোষের ভিতর কয়টা জিনিস বিভাজিত হয়? 2টা। 1 হলো নিউক্লিয়াস, 2 হলো সাইটোপ্লাজম। ধরে নিলাম যে নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের বিভাজন 0, তাহলে সেখানে শুধু কার বিভাজন হবে বলো তো? নিউক্লিয়াসের। আবার যদি নিউক্লিয়াসের বিভাজন 0 হয়, তাহলে সেখানে শুধু কার বিভাজন হবে? সাইটোপ্লাজম। কারণ আছে তো 2 জনই। তাহলে নিউক্লিয়াসের মুক্ত বিভাজন হলো যে বহু নিউক্লিয়াস সৃষ্টি হওয়া, সেখানে কোনো সাইটোপ্লাজমের বিভাজন হবে না, শুধুমাত্র নিউক্লিয়াসই বিভাজিত হবে, নিউক্লিয়াসের সংখ্যা বাড়বে, এবং নিউক্লিয়াস বাড়ে সর্বোচ্চ সংখ্যা নিউক্লিয়াস হবে। তাহলে এই যে নিউক্লিয়াস বেড়ে অনেক সংখ্যা হয়ে গেল, বা নিউক্লিয়াসের বৃদ্ধি পেল, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি হলো নিউক্লিয়াসের মুক্ত বিভাজন। এটা ডিরেক্ট পরীক্ষা আসবে না, তোমাদের পরীক্ষা আসবে এটার উদাহরণ। মনে রাখবা, নিউক্লিয়াসের মুক্ত বিভাজনের উদাহরণ হলো ডাবের পানি। পরীক্ষা আসলে দাগাবা। আমি যেবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল, সে বছর এটা কোশ্চেন এসেছিল যে নিউক্লিয়াসের মুক্ত বিভাজনের উদাহরণ কি? তাহলে উত্তর হলো ডাবের পানি। এখন আরেকটা জিনিস মনে রাখবা,
যে এই নিউক্লিয়াসের মুক্ত বিভাজনটা যদি উদ্ভিদ কোষে হয়, উদ্ভিদে, তখন আমরা সেটাকে বলছি হলো সিনোসাইটিক উদ্ভিদ। সিনোসাইটিক উদ্ভিদ। আর নিউক্লিয়াসের মুক্ত বিভাজনটা যদি প্রাণীতে হয়, তখন সেই প্রাণীকে আমরা বলছি হলো প্লাজমোডিয়াম। তাহলে পরীক্ষায় আসলে যেন পারো যে সিনোসাইটিক উদ্ভিদ কোনটা, যেমন পেনিসিলিয়াম ছত্রাক সিনোসাইটিক, কারণ সেখানে একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তাহলে এই হলো অবস্থা। তাহলে আমরা এখানে দেখলাম নিউক্লিয়াসের মুক্ত বিভাজন বলতে আমরা কি বুঝি, এটার উদাহরণ কি, উদ্ভিদে হলে নিউক্লিয়াসের মুক্ত বিভাজনকে কি বলি, প্রাণীতে হলে কি বলি, এই জিনিসটা আমি উল্লেখ করেছি। এখন আমরা দেখব খুবই সহজ একটা জিনিস, যে শোনো, এই যে মাইটোসিস আছে না, মাইটোসিসের গুরুত্ব আছে। গুরুত্ব মানে যে কি কি পাই আমরা, যেমন উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি মাস্ট বি হবে, জননাঙ্গর সৃষ্টি হবে, ক্ষত স্থান পূরণ হবে, ঠিক আছে, তারপর হলো জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে। এই জিনিসগুলো হলো মাইটোসিসের গুরুত্ব। তোমরা মাস্ট বি এই মাইটোসিসের গুরুত্ব যা 10টা বা 11টা পয়েন্ট আছে হেডলাইন দিয়ে পড়বা, যে মাইটোসিসের কি কি গুরুত্ব আছে। হেডলাইন দিয়ে আমি তোমাদের যদি একটু বই দেখাই, বইয়ে তোমরা দেখতে পাবা এই যে তোমাদের দেওয়া আছে, দেখো মাইটোসিসের গুরুত্ব, দেহের গঠন, দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা, 11টা আছে। তাহলে এই জিনিসটা খুব সুন্দর করে তোমরা মনে রাখবা, হেডলাইন, শুধু হেডলাইন থেকে পরীক্ষা আসবে, ডিরেক্ট বলবে নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়, সেখান থেকে একটা পয়েন্ট দিবে মিয়োসিসের গুরুত্ব, তুমি ভুলে যাবা যে কোনটা মাইটোসিসের কোনটা মিয়োসিসের। তাহলে এই জিনিসটা দেখবা। এখন আমরা দেখব হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস। আমি যদিও এটা প্রথমেই একটু হালকা করে আলোচনা করেছি যে অনিয়ন্ত্রিত মানে কি, কোনো সিকোয়েন্স নাই, তাই তো। ধরো রাস্তায় ট্রাফিক পুলিশ নাই, তাহলে দেখবা কে কোন দিকে গাড়ি ঢুকাচ্ছে এবং জ্যাম লাগায় বসে আছে। ট্রাফিক পুলিশ থাকলে ভয়ে বলো আর যেটাই করে বলো, যে মানে বিশৃঙ্খলার পরিমাণটা অনেক কমে যায়। আমি বলতেছি না যে জিরো, কিন্তু কমে যায়। আমি কলকাতায় গেছি, আমি ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় গেছি, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশও অনেক স্ট্রং আর মানুষজনও কিন্তু খুব সচেতন। ধরো একটা মোটরসাইকেল আমি দেখছি যে রাত 12টায় ধরো কলকাতা শহরে মোটরসাইকেলে ঘুরতেছি, উবার মোটরসাইকেলে ঘুরতেছি, তো কি ফেলাইছে, সিগন্যাল পড়ছে, রাস্তা ফাঁকা, বাইকার কি করলো, তাও সেখানে দাঁড়িয়ে বসে আছে 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের জন্য, সে কিন্তু সামনে যাচ্ছে না, কারণ সামনে গেলে সে কেস খায় যাবে। কিন্তু বাংলাদেশে কি আদৌ এটা সম্ভব? হয়তো সম্ভব, আমরা যদি সচেতন হই, আমাদের বাচ্চা কাচ্চারা যদি সচেতন হয়, হয়তো বা নিকট ভবিষ্যতে আমরা ইন্ডিয়ার থেকে অনেক আগে বর্তমানেও আছি, হয়তো ভবিষ্যতে আরও যাব। সব ক্ষেত্রে হয়তো আমরা তাদের থেকে আগে নেই, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা ইন্ডিয়া থেকে আগে আছি। হ্যাঁ, তো আমরা এখন কি দেখবো, যে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে এই জিনিসটা মূলত কি, যে একটু বলি, যে একটা থেকে দুটা কোষ, দুটা থেকে চারটা, তাহলে এখানে একটা সিকোয়েন্স আছে। তাহলে ধরলাম যে ট্রাফিক পুলিশ আছে এখানে, ট্রাফিক পুলিশটা কি, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, কারণ কোষচক্র সেই নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে সিডিকে যদি কোনো কারণে কাজ না করতে পারে, তাহলে মনে রাখবা সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিসটা হয়। তাহলে ট্রাফিক পুলিশ কাজ করছে না, কেন কাজ করতেছে না? হয় অলসতার জন্য কাজ করতেছে না, অথবা তুমি তাকে ঘুষ দিয়েছো। তাহলে ধরো এখানে এই সিডিকে যদি কাজ করতে না পারে, মনে রাখবা সেখানে থাকে হলো P53, এটা ওয়ান টাইপ অফ প্রোটিন। এই প্রোটিনটার জন্যই কোষচক্র তার স্বাভাবিক কাজকাম করতে পারে না, এবং সেখানে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, এবং এটার কারণে মূলত টিউমার হতে পারে, এটার কারণে মূলত ক্যান্সার হতে পারে। তাহলে মনে রাখবা, তাহলে টিউমার এবং ক্যান্সার এই দুটা জিনিস সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ কোনটা? কোষ অনিয়ন্ত্রিত মাইটোসিস। আর কোন প্রোটিনটা দেয়? P53, P53। এখন আমরা দেখব যে কোষের মৃত্যু জিনিসটা একটু দেখো, একটু ভাবার বিষয়। কোষের মৃত্যু দুইভাবে হয়, একটা নাম হলো অ্যাপোপ্টোসিস, আর একটা নাম হলো নেক্রোসিস। আচ্ছা, অ্যাপোপ্টোসিস জিনিসটা কি, নেক্রোসিস জিনিসটা কি? খুবই সিম্পল জিনিস। এটা হলো পুষ্টির অভাবে মৃত্যু। তাহলে এটাকে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ অথবা
অন্য কোনোভাবে ডেথ বলতে পারি। আর অ্যাপোপ্টোসিস জিনিসটা কি? জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি। তাহলে জেনেটিক্যালি মৃত্যু কোনটা? ধরো 120 দিন পর পর আমাদের আরবিসি নষ্ট হয়ে যায়, আবার নতুনভাবে আরবিসি তৈরি হচ্ছে। তাহলে এই যে আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে 120 দিন পর পর এটা কিন্তু অটোমেটিকভাবে তুমি আরবিসিকে যতই খাওয়াও, যতই পুষ্টি দাও, সে কিন্তু 120 দিন পরই নষ্ট হবে। তাহলে মূলত যে নির্দিষ্ট সময় পর বা স্বাভাবিকভাবে যে মৃত্যু, সেটাকে বলছি আমরা অ্যাপোপ্টোসিস। আর পুষ্টির অভাবে মৃত্যু বা বা ডেট আসেই নেই, তার আগে আরবিসি মারা গেছে, তাহলে এই টাইপের মৃত্যু হলে সেটাকে আমরা বলবো হলো পুষ্টির অভাবে মৃত্যু। আশা করছি তোমরা এই টপিকটাও বুঝেছো। তাহলে আমরা দেখলাম যে মাইটোসিসের গুরুত্বগুলো একটু পড়বা। অনিয়ন্ত্রিত মাইটোসিস কি সেটা দেখলাম, যে কোষের মৃত্যু কয়ভাবে হয়? 2 ভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো মায়োসিস, কোষ বিভাজন। তাহলে মায়োসিস জিনিসটা কি দেখো তো ভাই। মায়োসিস, শোনো, এটাকে কি বলছি আমরা? হ্রাসমূলক। কারণ অপত্য কোষে কি হয়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। আরেকটা তোমাদের কথা বলি, এই যে মায়োসিস, এটা ঘটে কোথায়? জনন মাতৃকোষে, আমরা বলেছি। আরেকটা ছোট্ট করে কথা বলি, এই মায়োসিস কিন্তু জীবের ধারাবাহিকতা রক্ষা করে। এখন কথা হলো যে এই মায়োসিস কিভাবে জীবের ধারাবাহিকতা রক্ষা করে? কিভাবে? মূলত একটা জিনিস নর্মালি শোনো, যে এই যে মায়োসিস, এখানে কিন্তু ধরো যে ধরলাম আমি তোমাদের কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, আমি কাজল আর তোমাদের আলিয়া ভাবি, ঠিক আছে? তাহলে আমাদের বাচ্চার নাম কি বললাম আমি? কালিয়া। আরেকটা জিনিস দেখো, আমাদের দেহে কটা ক্রোমোজোম আছে? 46। তোমার ভাবির দেহেও কিন্তু 46 ক্রোমোজোম আছে। বাচ্চার দেহে কটা ক্রোমোজোম আছে বলতো? 46। তাহলে আমাদের প্রত্যেকের দেহে 46 ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু ফিক্সড, ধ্রুব। কারণ কি? এখানে মিওসিস কোষ বিভাজন ঘটছে। তার মানে আমার যা ক্রোমোজোম আছে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম এখানে গেছে। মানে হ্যাপ্লয়েড মানে কি? এটার অর্ধেক। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, আমার দেহ থেকে আসছে 23টা ক্রোমোজোম, তোমাদের ভাবির দেহ থেকে কটা ক্রোমোজোম আসছে? 23টা। টোটাল বাচ্চার দেহে কটা হলো? 46টা। তার মানে অর্ধেক ক্রোমোজোম বাচ্চা আমার পাবে, অর্ধেক ক্রোমোজোম পাবে তোমাদের ভাবির। কিন্তু জিনিসটা যদি মাইটোসিস না হয় মিওসিস হতো, তাহলে কি হতো? তাহলে ধরো মিওসিস মানে কি? সমান থাকবে, মায়েরও যা বাচ্চারও তাই। তাহলে ব্যাপারটা হলো, আমি কাজল, তোমাদের ভাবি কি আলিয়া, দেখো। তাহলে আমি কি দিলাম? ক্রোমোজোম। আমার কটা ক্রোমোজোম থাকে? 46। তাহলে সমানই কিন্তু আমি দিব 46, কারণ মাইটোসিস মানে মা আর বাচ্চার সমান। মা বাচ্চা বলতে কিন্তু শুধু মাথায় না, পিতাও হবে এখানে, যেহেতু আমিও দিচ্ছি, আমিও মা, বা আমিও মনে করো যে মাতৃকোষ। তাহলে আমি দিচ্ছি 46টা, তোমাদের ভাবিও করা দিব, তোমাদের ভাবিও দিব 46টা। তাহলে বাচ্চার দেহে কিন্তু হলো 6 × 12 92। তাহলে ক্রোমোজোম সংখ্যা দেখো তো আমাদের সাথে মিলছে কিনা? আমাদের সাথে কিন্তু ক্রোমোজোম মিলে নাই। বাবা মার 46টা করে, বাচ্চার আছে 92। ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? ডাবল হয়েছে। এর যদি বিয়ে হয়, কালিয়ার যদি বিয়ে হয়, তাহলে এই কালিয়ার বিয়ে হলে বাচ্চার ক্রোমোজোম সংখ্যা আবার ডাবল হবে। তো কোনো ক্রমে 300-400 বছর পরে দেখবা যে মানুষের ক্রোমোজোম হয়েছে 4000, 5000, 10,000 এরকম করে ক্রোমোজোম বাড়তেছে। তাহলে ভাই, জীবের ধারাবাহিকতা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। মানে পিতার আমার সাথে আমার বাচ্চার তেমন মিল থাকবে না, তোমাদের মায়ের সাথে বাচ্চার তেমন মিল থাকবে না। তাহলে এইভাবে কি জীবের ধারাবাহিকতা রক্ষা পাবে না? তাহলে জীবের ধারাবাহিকতা রক্ষা পাবে কিভাবে? মায়োসিস কোষ বিভাজনে। কিভাবে? যে পিতা থেকে আসবে অর্ধেক ক্রোমোজোম মানে 23টা, মাতা থেকে আসবে অর্ধেক ক্রোমোজোম মানে 23টা, টোটাল কয়টা? 46টা। তোমাদের জন্য যে জিনিসটা লাগবে, যে বলো তো বাবা, যে জীবের ধারাবাহিকতা রক্ষা করে কোন কোষ বিভাজন? অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মায়োসিস, অপশন সি মাইটোসিস, অপশন ডি কোনোটিই নয়। তাহলে উত্তর হবে মায়োসিস। কারণ মায়োসিসে ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হ্রাস পায়। এতে করে পিতা থেকে অর্ধেক, মাতা থেকে অর্ধেক, বাচ্চার হয় 46। এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা মায়োসিসকে ভাগ করব। এই ভাগটা খুবই ইম্পর্টেন্ট। কেন ভাগটা ইম্পর্টেন্ট তোমাদের বলি, যে আমরা জানি এই যে মায়োসিস, এই মায়োসিসকে আমরা 2 ভাগে ভাগ করি, মনে রাখবা। একটা হলো মায়োসিস 1, আরেকটা হলো মায়োসিস 2। এই মায়োসিস 1 এর আরেকটা নাম আছে হ্রাসমূলক বিভাজন। কারণ এখানে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, ক্রোমোজোম 1 বার, মানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায়। আর মায়োসিস 2 কে বলছি আমরা সমীকরণিক। তার কারণটা হলো
এখানে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোমে একবার, মানে উভয়ে একবার করে, এবং বাচ্চার এবং মায়ের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কারণে মায়োসিস টুরও আরেকটা নাম কি সমীকরণিক। তাহলে শুধু মাইটোসিসকে সমীকরণিক বলা হয় না, মায়োসিস টুকেও বলা হয় সমীকরণিক, কারণ এখানে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে, সমান থাকে। তো এখন নর্মালি এই মায়োসিস ওয়ানকে আমরা ভাগ করতে পারি আবার 4 ভাগে। 4 ভাগে। একটা নাম হলো প্রোফেজ 1, আরেকটার নাম হলো মেটাফেজ 1, মেটাফেজ 1, একটা নাম হলো এনাফেজ 1, এনাফেজ 1, আরেকটার নাম হলো টেলোফেজ 1। তাহলে এই হলো অবস্থা। তাহলে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এই হলো 4টা অবস্থা। তাহলে এই হলো আমরা ভাগ করছি। তাহলে কিসের ভাগ? মায়োসিস 1-এর। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বলো তো বাবা মায়োসিস 1-এ কোনটাই থাকে না? দেখো তো এখানে প্রোমেটাফেজ নামে কি কোনো কথা আছে? তাহলে অপশনে কিন্তু প্রোমেটাফেজই দিবে। তাহলে উত্তর কোনটা থাকে না? প্রোমেটাফেজ। এখন প্রোফেজ 1 খুব দীর্ঘ পর্যায়ে, এই কারণে এই প্রোফেজ 1-কে আবার 5 ভাগে ভাগ করছে। 5 ভাগে। একটার নাম হলো লেপ্টোটিন, লেপ্টোটিন। 2 নম্বরটার নাম হলো জাইগোটিন, জাইগোটিন। 3 নম্বরটার নাম হলো প্যাকাইটিন, প্যাকাইটিন। 4 নম্বরটার নাম হলো ডিপ্লোটিন, ডিপ্লোটিন। 5 নম্বরটার নাম হলো ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। এই তো হলো 5টা। তোমরা নর্মালি একটা জিনিস মাথায় রাখবা, এই যে 5টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি 2 দিন পড়াই আমার অফলাইন ব্যাচে, এই 5টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। তো বিস্তারিত অনেক কিছু জানার আছে এখানে, কিন্তু যেহেতু আমরা অল্প সময় ব্যাখ্যা করবো, সেহেতু আমরা খুব বেশি কিছু জানবো না। আমি শুধু তোমাদের বলতেছি কোথায় কি ঘটে, এগুলাই মূলত পরীক্ষায় আসবে। এভাবে লেপ্টোটিনে কি ঘটে জানো? তোমরা একটা জিনিস মাথায় রাখবে এখান থেকে, এখানে বুকে দশা দেখা যায়। কি দশা দেখা যায়? বুকে দশা। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখবা যে পোলারাইজড বিন্যাস দেখা যায়, পোলারাইজড, পোলারাইজড বিন্যাস। তাহলে এই দুটা জিনিস তোমরা মাথায় রাখবা, এবং ইনশাল্লাহ এর বাইরে লেপ্টোটিন থেকে কোশ্চেন হওয়ার চান্স নাই। তাহলে কি কি ছিল? বুকে দশা আর পোলারাইজড বিন্যাস। জাইগোটিন, এখানে মূলত সিনাপসিস ঘটে, সিনাপসিস ঘটে। এটা একটু ইম্পর্টেন্ট। সিনাপসিস জিনিসটা কি এটা একটু দেখে নিও। সিনাপসিস ঘটে। আরেকটা হলো বাইভ্যালেন্ট থাকে, বাইভ্যালেন্ট থাকে। এখন কথা হলো বাইভ্যালেন্ট আর সিনাপসিস কি? শোনো আমি ছোট্ট করে একটু বলি। ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই দুটা ক্রোমোজোম পরস্পরের সাথে মিল হলো। তাহলে এই যে মিল হলো, এই পদ্ধতিটাকে বলা হয় সিনাপসিস। তো এই দুটা মিল হলো, এই পদ্ধতিটার নাম হলো সিনাপসিস। তাহলে এটা হলো সিনাপসিস। এবং এই ক্রোমোজোম দুটাকে একত্রে বলা হয় বাইভ্যালেন্ট। আমি বলতে পারি, আমি যদি একটু অন্যভাবে বলি, ধরো শাকিব খান আর অপু বিশ্বাস 2 জন মিলে প্রেম করতেছে। তাহলে এরা কি করে? প্রেম করে। তাহলে এই প্রেম জিনিসটা হলো সিনাপসিস। কারা করে? শাকিব অপু। শাকিব আর অপু একত্রে হলো বাইভ্যালেন্ট। তাহলে শাকিব আর অপুকে আমরা কি বলছি? বাইভ্যালেন্ট। আশা করছি সিনাপসিস আর বাইভ্যালেন্ট বুঝতে পারছো। এখানে কি ঘটে? এখানে টেট্রাড ঘটে। ক্রোমোজোমে 4টা ক্রোমাটিড হয়, টেট্রাড ঘটে। টেট্রাড ঘটে। আর কি হয় এখানে? এখানে আরেকটা জিনিস ঘটে, কায়েজমা দেখা যায়, কায়েজমা। আরেকটা জিনিস এখানে ঘটে, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে, খুবই ইম্পর্টেন্টটা, যে টেট্রাড, টেট্রাড কোন দশায় ঘটে, কায়েজমা কোথায় দেখা যায়। কায়েজমার আকৃতি হলো এক্স আকৃতির। আমি আলোচনা করব ক্রসিং ওভারে হালকা করে। আর ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার কি একটু পরে আলোচনা করতেছি। ডিপ্লোটিন, এখানে মূলত কি ঘটে জানো? এখানে মূলত বিকর্ষণ ঘটে, বিকর্ষণ। আর কি ঘটে? প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ। আর কি ঘটে? লুপের সৃষ্টি হয়, লুপের সৃষ্টি। এখানে তেমন কিছু নাই, একটু রিডিং দিতে পারো এটা। তাহলে এই 4টা মূলত খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটা একটু রিডিং দিও তোমরা নিজ দায়িত্বে। তাহলে এই হলো তোমাদের মায়োসিসের ভাগ। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস পড়বো, মনে রাখবা। এই মায়োসিসের গুরুত্বটা তোমাকে পড়তে হবে। 8টা গুরুত্ব আছে। হ্যাঁ, এই গুরুত্বগুলো পড়তে হবে, যেমন জননকোষের সৃষ্টি, বৈচিত্র্য রক্ষা,
মেন্ডেলের সূত্র ব্যাখ্যা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন ছাড়া সম্ভব না। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে মায়োসিসের কি গুরুত্ব আছে এই জিনিসগুলা, ঠিক আছে, খুব ভালো করে। এখন আমরা জানবো যে ক্রসিং ওভার জিনিসটা কি। চলো একটু জানি যে ক্রসিং ওভার জিনিসটা কি। ক্রসিং ওভার হলো একটা পদ্ধতি যে মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর লেপ্টোটিন উপধাপে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে এক্স আকৃতির কাইজমা সৃষ্টির মাধ্যমে যে পরিবর্তনটা, জিনের যে পরিবর্তন, যে জিনের যে বিনিময়, এই জিনিসটাকে আমরা কি বলছি, যে ক্রসিং ওভার। মূলত এই যে একটা ক্রোমোজোম, এখানে আরেকটা ক্রোমোজোম ধরলাম, এটা কালো ক্রোমোজোম, এটা সাদা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম কিন্তু আলাদা আছে। তাহলে এর দেহে সাদা বৈশিষ্ট্য, এর দেহে কি বৈশিষ্ট্য, কালো। তাহলে এই দুটা ক্রোমোজোম যখন পরস্পরের সাথে এরকম করে মিলিত হবে, ধরো এরকম করে ক্রস হলো, মিলিত হলো, তখন এটা কি ছিল, এটা কালো বৈশিষ্ট্য ছিল, তাই তো। আর এটাও কি, এটা কালো ছিল, আর এটা কি, সাদা। যখন আবার বিকর্ষণ হবে তখন দেখবা এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে, এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে। এর কিন্তু সম্পূর্ণ অংশ আর কালো থাকবে না, এর কিছু অংশ সাদা হয়ে যাবে, এর সম্পূর্ণ অংশ আর সাদা থাকবে না, কিছু অংশ কি হয়ে যাবে বলতো, কালো হয়ে যাবে। এই যে অংশের বিনিময়, এই অংশের বিনিময়টাকে আমরা বলছিল ক্রসিং ওভার। তাহলে কি করলাম, যে দুটা ক্রোমোজোম এরকম করে কাছাকাছি এসে কি হলো, পরস্পরের সাথে অংশের বিনিময় হলো, এর কিছু অংশ এই পেলো আর কিছু অংশ এই পেলো, তাই তো। এই অংশের বিনিময়টাই হলো ক্রসিং ওভার। তাহলে এর কালো বৈশিষ্ট্যটা সাদা পেলো, সাদার বৈশিষ্ট্যটা কিছু কালো পেলো, তাহলে দুইজনেরই কি হলো, অংশের বিনিময়। এই পদ্ধতিটাই হলো ক্রসিং ওভার। এটা মূলত 1909 সালে থমাস হান্ট মর্গান প্রথম ভুট্টা উদ্ভিদে এটা করেন। কোন উদ্ভিদে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, ভুট্টা উদ্ভিদে। কত সালে, 1909। কে, থমাস হান্ট মর্গান। এবং তিনি সফলতা লাভ করার কারণে 1933 সালে তিনি নোবেল পায়। তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে নোবেল কে পায়, থমাস হান্ট মর্গান, সবাই তো অনেকে পায়। কত সালে পায়, 1933 সালে। কেন, তিনি মূলত কি করছেন, ক্রসিং ওভার পদ্ধতিটা আবিষ্কার করেছেন। এবং আরেকটা জিনিস লাগবে যে এটার পদ্ধতি, ক্রসিং ওভারের পদ্ধতি, শোনো, সিম্পল পদ্ধতি ভাই। প্রথম কথা হলো যে এদের নির্দিষ্ট অংশ বরাবর কেটে যেতে হবে। কাটতে কোন এনজাইম লাগে, ভাঙতে লাগে হলো একটা এনজাইম, মনে রাখবা রেস্ট্রিকশন বা এন্ডোনিউক্লিয়াস লিখি, এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এই এনজাইমটা লাগবে হলো কোথাও ভেঙে যেতে। তাহলে মনে রাখবা উভয় ক্রোমোজোমের নির্দিষ্ট অঞ্চল বরাবর ভেঙে যাবে। 2 নম্বর হলো জোড়া লাগবে। মনে রাখবা এখানে যে এনজাইমটা লাগে সেটার নাম হলো লাইগেজ। তাহলে ভাঙতে যেটা লাগবে সেটা হলো যে এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগতে যেটা লাগবে সেটা হলো লাইগেজ এনজাইম। জোড়া লাগার পর কি হবে, অংশের বিনিময়। বাস, 3 নম্বর ধাপটা হলো অংশের বিনিময়। এই হলো ক্রসিং ওভার পদ্ধতি। তো আশা করছি যে তোমরা বুঝতে পারছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এই ভিডিও কিন্তু একবারে শতভাগ প্রস্তুতি হয়তো হবে না, তবে আশা করা যায় মেজরিটি তোমাদের জন্য হয়ে যাবে। তো আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।